ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা আজ দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। সেই জানাজা উপলক্ষে আজ জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই প্লাজার দিকে জনস্রোত লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি এখানে যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথটিতে আপনাদেরকে একটু যদি দেখাই, এখানে কিন্তু প্রবেশ অধিকার সংরক্ষিত করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে আপনাদেরকে যদি জানাই, এই আজকের জানাজাকে ঘিরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, ডিএমপি এখানে 1000 বডি ক্যাম্প সহ এখানে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করেছেন। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু একরকম চেকপোস্টের মতোই চেক করা হচ্ছে এবং আগেই জানানো হয়েছে যে কাউকে কোনো ধরনের ব্যাগ সহ এখানে প্রবেশ করতে দেয়া হবে না। এবং এখানে এই বাঁশ দিয়ে মূলত এই প্রবেশ পথটি একরকম সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। আর এখানে পুলিশ ছাড়াও আনসার রয়েছে, তারাও কিন্তু এই কাজে সহযোগিতা করছেন। সব মিলিয়ে আজকে দুপুর 2টা থেকে যে 2টায় যে জানাজা হওয়ার কথা রয়েছে, সেই জানাজাকে ঘিরে একরকম ব্যাপক জনসমাগমের আভাস পাওয়া যাচ্ছে। এবং ইতোমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু আজকের এই জানাজায় দেশবাসীকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের যেটি বলেছে, তিনি জানিয়েছেন দেশবাসীকে এই জানাজায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। একই সাথে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই জানাজায় যারা অংশগ্রহণ করতে আসবেন তারা শুধুমাত্র বাংলাদেশের পতাকা নিয়ে প্রবেশ করতে পারবেন, অন্য কোনো পতাকা নিয়ে প্রবেশ করা যাবে না। এবং একই সাথে তিনি জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের আজকে ফেসবুক পেজ থেকে যেটি জানানো হয়েছে, এই জানাজাকে ঘিরে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকারও এবং সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। একই সাথে আপনাদেরকে যদি জানাই যে ইনকিলাব মঞ্চের মতোই কিন্তু অন্যান্য বেশ কিছু সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকের এই জানাজায় দেশবাসীকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। গতকাল আমরা যেটি দেখেছি, ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এই জানাজায়। এবং একই সাথে তিনি বলেছেন যে যারা আসতে পারবেন না ঢাকার বাইরের, তাদেরকে গায়েবানা জানাজা পড়ার জন্য বলেছেন। একই সাথে আমরা জানি যে ইউনাইটেড পিপলস বাংলাদেশের পক্ষ থেকেও তাদের ফেসবুক পেজে আমরা দেখেছি, তারা জানিয়েছে যে ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি সেটিই তাদের কর্মসূচি। এবং বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তিনি আজকে লন্ডন সফর শেষে দেশে এসেই ওসমান হাদির লাশ দেখতে যান, তখন সেটি হৃদরোগ ইনস্টিটিউটে ছিল। এরপর আমরা জেনেছি যে এখন সেই লাশটি ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে, ময়নাতদন্ত চলছে। এরপরেই কিন্তু এই জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা আছে সেখানে নিয়ে আসা হবে এবং তারপরেই আজ পূর্ব নির্ধারিত যে সময় দুপুর 2টা থেকে এই 2টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এবং সেই জানাজাকে ঘিরে আপনারা দেখছেন যে এখানে হাদির যারা ভক্ত, জুলাইয়ের পক্ষের যারা রয়েছেন, তারা কিন্তু এখানে ভিড় করছেন, অর্থাৎ তারা দলে দলে এই জানাজায় অংশগ্রহণের জন্য প্রবেশ করছেন। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব, সে পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন, কথা বলি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি, ফতুল্লা থেকে। এত দূর থেকে আসা কেন? এটা হচ্ছে আসলে শুধু নারায়ণগঞ্জ বা ফতুল্লা থেকে না, একটু খবর পেলাম আমরা সুদূর কিশোরগঞ্জ, সিলেট থেকেও তারা এসেছে। আসলে এটা আসাটাই স্বাভাবিক। আজকে আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে আমাদের সকলের জন্য বেদনাদায়ক। আসলে আমাদের হাদি ভাইয়ের যে অবদান বাংলাদেশের জুলাই আন্দোলনে, এটা আসলে মানে আমাদেরকে অনুপ্রাণিত করে যে আসলে আমরা সকলেই দেখছি যে সকলেই বক্তব্য দিচ্ছি যে আমরা হাদি হতে চাই। আসলে ঠিকই আমরা হাদি হতে চাই, কারণ আপনি দেখেন বাংলাদেশের রাজনৈতিক যেই অবস্থা আমরা দেখেছি বিগত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারাই বাংলাদেশের ক্ষমতায় ছিল তারা শাসকের নামে শোষক হয়েছে। আমাদের প্রত্যাশা অবশ্যই এটা সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। যদি এটার বিচার করতে সরকার ব্যর্থ হয় তাহলে এই সরকারের প্রতি আমাদের আস্থা এমনি উঠে যাচ্ছে, আরও আস্থা থাকবে না। আমরা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি। আর অবশ্যই ভবিষ্যতে যেন এরকম ঘটনা আমাদের দেশে না ঘটে, এটার জন্য অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে। আপনারা সবাই নারায়ণগঞ্জ থেকে আসছেন? এই এত দূর থেকে আসলেন কেন? আসা আসলে আপনার কাছে একটু জানতে চাই। আসছে হাদি ভাইয়ের জানাজা দেওয়ার জন্য আসছি। প্রত্যাশা কি আপনাদের? আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশে নতুন একটা সরকার গঠন করে আমরা ভালো একটা ইচ্ছে, ভালো একটা সরকার গঠন করে কিছু চাই, আমি চাই। দর্শক যেটি বলছিলেন, এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করলাম, তারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আমরা আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। দেখছেন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত আছি জাতীয় সংসদ ভবন এলাকা থেকে। কোথা থেকে? আসসালামু আলাইকুম। আমি রাজাবাজার থেকে এসেছি। এই যে জানাজায় আসা, দূর দূরান্ত থেকে লোকজন আসছে, আসলে আমরা হাদি চলে গেলেন, আপনাদের প্রত্যাশা কি এখন?
আমাদের হাদির সুষ্ঠু বিচার চাই, হাদি হত্যাকারী যারা তাদের বিচার চাই, তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদের পৃষ্ঠপোষক যারা তাদের বিচার চাই। এবং এই হাদিকে হত্যা শুধু হাদি হত্যা না, এটা বাংলাদেশে হত্যা করা। 24-এ যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে মুছে ফেলার জন্য এটা ষড়যন্ত্র। এবং এটা আমরা মনে করি ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশ তৈরি হয়েছে তাদের ফেসিজমের বিরুদ্ধে। ওটা বাঙালির যুব তারা হত্যা করার চেষ্টা করছে। এবং আমরা বলেছিলেন যে আসলে আমাদের যদি কেউ কখনো গুলি করে তাহলে তাকে ধরে নিয়ে এসে বিচার করেন, এই বিচার কি সুষ্ঠু বিচার হবে কিনা আমরা আশা করি ইনশাল্লাহ হবে। এই সরকার যে উদ্যোগ নিয়েছে আমরা আশা করি হবে, এবং বর্তমান সরকার এটা করতে পারবে, এটা আমাদের বিশ্বাস আছে ইনশাল্লাহ। আমরা এই হাদি আজকে এক হাদি থেকে কোটি হাদি বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা চাই এই হাদির বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। আমরা এই ভারতীয় আধিপত্যবাদীকে, এই বাংলাদেশকে বিদায় করবই আমরা ইনশাআল্লাহ। সেই হাদির রক্ত ছুঁয়ে, সেই হাদির কপিন ছুঁয়ে আমরা আজকে শপথ নিচ্ছি এক হাদি থেকে কোটি হাদি বাংলাদেশে তৈরি হয়েছে ইনশাআল্লাহ। দর্শক, এখানে যারা বলছিলেন যে তারা হাদির বিচার চান এবং সেই বিচার বাস্তবায়নের জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন, এবং তারা এও আস্থা রাখছেন যে বর্তমান সরকারের অধীনে এই বিচার সুষ্ঠু একটি বিচার হবে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত আছি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে। আপনারা জানেন যে আজ দুপুর 2টায় অনুষ্ঠিত হবে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা। সেই জানাজাকে ঘিরে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, তেমনি কিন্তু এখানে দলে দলে থাকুন দেখছেন আমার দেশে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। কোথা থেকে আসছেন? আমি আব্দুল আজিজ, আমি আসছি খিলগাঁও নবীনবাগ থেকে। সঙ্গে কি ছেলেকে নিয়ে আসছেন? হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে আসছি। আসলে এই যে এত রাজধানী থেকে হলেও তবু তো দূর, এই যে দূরে, হ্যাঁ। জানাজার জন্য আসা, আসলে হাদির সাথে আসলে আপনাদের যে সম্পর্ক মোটামুটি হাদির সাথে আত্মীয় সম্পর্ক, আত্মার সম্পর্ক। হাদি ফ্যাসিবাদ বিরোধী যে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের এখানে একটা দুর্নীতির আঁকড়া তৈরি করেছিল, তার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, উদ্দেশ্য ছিল, আদর্শ ছিল। তার যে উদ্দেশ্য ছিল, জুলাই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল, সেই আন্দোলনের সেই কাজটা যাতে ভবিষ্যতে বাস্তবায়ন হয় সেটা আমরা দেখতে চাই। বিষয় হচ্ছে আমি তো আসছি হচ্ছে হাদির জানাজা পড়ার জন্য। তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, একজন কবি মানুষ, বিদ্রোহী কবি ছিলেন। তিনি কবিতা বলতেন। জুলাইয়ের ইনকিলাব মঞ্চে ঢাকা 8 আসনের একজন নেতা ছিলেন। আমরা তাকে কখনোই ভুলবো না। তিনি একজন বিদ্রোহী মানুষ ছিলেন, সর্বদা সত্য কথা বলতেন। ফ্যাসিবাদীর বিরুদ্ধে হচ্ছে তিনি সর্বদা সত্য কথা বলতেন। শরীফ ওসমান হাদির আজকে জানাজা হবে দুপুর 2টায়। সেই জানাজাকে ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় যে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। এই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু একরকম জনস্রোত প্রবেশ করছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং এই জনস্রোত একরকম জনসমুদ্রের রূপ নিচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি সংসদের মূল প্রবেশ যে পথ, সেই মূল প্রবেশ পথে। এখানে আপনারা দেখছেন যে এই আমার পিছনেই ঠিক এখানে একরকম নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে মানুষকে প্রবেশ করতে হচ্ছে। এখানে একরকম এক ধরনের চেকপোস্ট বলা যায়, যে এখানে চেক করার পরেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং আগেই সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে আজকের এই জানাজায় প্রবেশ করতে গেলে এই নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে ঢুকতে হবে। ব্যাগ সহ বিভিন্ন জিনিসপত্র যেগুলো আনতে নিষেধ করা হয়েছিল সেগুলো অ্যাভয়েড করেই ঢুকতে পারছেন। এবং একই সাথে আপনাদেরকে যদি জানাই, নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে যাতে এই জায়গার শৃঙ্খলা একদিকে বজায় রাখে, অন্যরকম যে কোনো ধরনের নাশকতা এড়ানো যায়। এবং এর মধ্য দিয়ে কিন্তু স্লোগানে মুখরিত হাদি ভক্তরা কিন্তু এই সংসদ ভবনে প্রবেশ করছেন। এখন যখন আজকে যখন দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা, সেই 2টার আগেই কিন্তু এখন 12:23 বাজে। এখনই কিন্তু এই সংসদ ভবন এলাকায় মানুষের প্রবেশের মধ্য দিয়ে একরকম জনসমুদ্রে রূপ নিচ্ছে। আপনারা দেখছেন যে স্লোগানে কিন্তু এখানে হাদি ভক্তরা প্রবেশ করছেন। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি জানিয়েছেন, কেউ বা এই রাজধানী ঢাকার, আবার রাজধানী ঢাকার বাইরে থেকেও অনেকে এখানে এসেছেন, এবং তাদের সকলেরই দাবি যে হাদির যে হত্যা করা হয়েছে, হাদিকে এই হত্যার তারা বিচার চান। এবং একই সাথে তারা জানিয়েছেন যে এই অনেকেই স্লোগান দিচ্ছিলেন যে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এমন স্লোগান আমরা শুনেছি।
দর্শক সরাসরি দেখছেন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত আছি জাতীয় সংসদ ভবন এলাকা থেকে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই আজ দুপুর 2টা থেকে শুরু হতে যাওয়া শরীফ ওসমান হাদির জানাজার খবর জানাতে আপনার সাথে যুক্ত আছে। আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা 5:45টার দিকে সিঙ্গাপুর থেকে হাদির লাশ বাংলাদেশে অবতরণ করে। তারপর সেপ্টেম্বর তাকে কিন্তু সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। গত কয়েকদিন ধরে চলা সেই চিকিৎসার ধারাবাহিক আপডেট আমরা আপনাদেরকে জানার চেষ্টা করেছি। এই ধারাবাহিক চিকিৎসা কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু শরীফ ওসমান হাদি, যিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র, তাকে কিন্তু আর বাঁচানো যায়নি। তাকে নিয়ে একরকম কালচারাল বিপ্লব তৈরি হয় বলা চলে। আর তারই ভক্তরা কিন্তু আজকে তার এই জানাজায় অংশ নিচ্ছেন। সরাসরি দেখছেন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যুক্ত আছি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে। দর্শক, স্লোগান কিন্তু থামছে না। স্লোগানে মুখরিত হয়ে উঠছে জাতীয় সংসদ ভবন এলাকা। রাজধানী থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন আজকের এই শরীফ ওসমান হাদির যে জানাজা, যেটি অনুষ্ঠিত হওয়ার কথা আজ দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা জনস্রোত থেকে জনসমুদ্রে রূপ নিচ্ছে। এবং আপনাদেরকে যদি জানি, হাদির এই জানাজায় অংশগ্রহণের জন্য ইনকলাব মঞ্চ থেকে শুরু করে দেশের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি এবং রাজনৈতিক দলের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়েছে দেশবাসীকে। ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তারা যেন জানাজা অংশগ্রহণ করেন, এবং একই সাথে তিনি এও বলেছেন এই জানাজা অংশগ্রহণের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেছেন এবং বাংলাদেশের পতাকা ব্যতীত কোনো ধরনের পতাকা নিয়ে প্রবেশ করতে নিষেধ করেছেন। একই সাথে আপনাদেরকে যদি জানাই যে এই শরীফ ওসমান হাদির এই জানাজা অংশ নেওয়ার জন্য বিভিন্ন সংগঠন রয়েছে, এর মধ্যে আপ বাংলাদেশ রয়েছে। তারাও জানিয়েছেন যে ইনকলাব মঞ্চের যে কর্মসূচি সেটি আমাদের কর্মসূচি, এবং হিফাজতে ইসলামের পক্ষ থেকে দেশবাসীকে আজকের এই জানাজায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির, তিনি লন্ডন সফরে ছিলেন, সেখান থেকে আজ সকালেই কিন্তু দেশে এসেছেন এবং এসেই তিনি বিমানবন্দর থেকে সোজা হৃদরোগ ইনস্টিটিউটে যান। সেখানে হাদির লাশ দেখেন এবং তিনি তাদের সরব উপস্থিতিরও জানান দিচ্ছেন, অর্থাৎ তারা এই কাজে কিন্তু সহযোগিতা করছেন। দর্শক, ঘড়িতে এখন বাজে 12টা 30 মিনিট। এখন থেকে 1.5 ঘন্টা পর, অর্থাৎ আজ দুপুর 2টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা। সেই জানাজাকে ঘিরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে হাদি ভক্তরা প্রবেশ করছেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এবং আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত জানাজা শরীফ ওসমান হাদি, যিনি গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে তার নির্বাচনী এলাকা তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন ঢাকা 8 আসন থেকে। সেই পুরানা পল্টন এলাকার কালভার্ট রোডে তিনি কিন্তু গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং তারপরে কিন্তু তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এরপরে কিন্তু উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। কয়েকদিন ধরে টানা চিকিৎসা চলার পর 19 তারিখ সবাইকে কাঁদিয়ে হাদি কিন্তু চলে যান। এবং সেই হাদির মৃত্যুর পর সারা দেশে একরকম বিক্ষোভে ফেটে পড়ে আমরা দেখেছি, বিচার করা হয়। এবং একই সাথে অনেকে এও অভিযোগ করছেন যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দুর্বলতার কারণে বিচার ঠিক মতো হচ্ছে না, এমন দাবিও আমরা শুনতে পেয়েছি। দর্শক, জাতীয় সংসদ ভবন থেকে এই ছিল সর্বশেষ। আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। দেখছিলেন আমার দেশ অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে ছিলাম আমি আরমান মুজাহিদ। পানি
আমরা সবাই হাদি হব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, হাদির পথে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, আমরা সবাই হাদি হব। কোথা থেকে আসছেন আপনারা? আমার বাসা হলো চিটাং রোড হিরাজিল, আর আমার এলাকা হলো ঢাকা ৮ আসন সেগুনবাগিচার পাশে এই গণপূর্ত আপনার ১৫ আব্দুল গনি রোড। হাদির সাথে সম্পর্ক কিভাবে, আর এই হাদির জানাজায় আসা সব মিলিয়ে আপনাকে জানতে চাই কেন কিভাবে? হাদি আসলে হাদির সাথে হাদি যখন এই ইলেকশন করার ঘোষণা দিছে ঢাকা ৮-এ স্বতন্ত্র, তখন থেকে আমি হাদিকে এই আসনের আমি একজন ভোটার, ঢাকা ৮-এর ভোটার হিসাবে আমি তাকে চয়েস করে নিছি যে অন্তত যদি আমি বেঁচে থাকি, আমাকে কেউ না মারে, অন্তত সংসদে যদি এই নির্বাচন যদি হয় আমি হাদিকে একটা ভোট দিব, এটা কনফার্ম। এটা হলো আমার তরফ থেকে। আর আমি ইসলামী রাজনীতি করি, বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিসে আছি। তো ইসলামী রাজনীতি করার কারণে আমি দেখছি যে বাংলাদেশে যদি ইসলামপ্রিয় মানুষগুলা এবং যারা যদিও ইসলাম তাদের ভিতরে যদিও একটু সামান্যও কম থাকে, কিন্তু তারা যদি দেশপ্রেমিক হয়, এতে করে এই দেশের কাজগুলো অনেক আগায় নিতে পারবে। হাদির ভিতরে আমি দেশপ্রেম এটা খুব ভালোভাবে দেখছি। হাদি তো যায় নাই ভাই, হাদি মরেও নাই। বিপ্লবীরা কখনো মরে না। বিপ্লবীরা তাদের রক্তের প্রতি ফোটায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি বিপ্লবী তৈরি করে। আমি তৈরি হয়েছি, আরেকজন তৈরি হয়েছে, এখানে যত মানুষ জানাজায় আসে সব বিপ্লবী না হইলে আসতো না। এক হাদি মরার পরে লক্ষ কোটি হাদি তৈরি করে দিয়ে গেছে বিপ্লবী। গত ১.৫ বছর, স্বাধীনতার ৫৪ বছরে আপনি কত একটা রাজনীতি ব্যক্তিত্ব যিনি মাত্র ১.৫ বছরও হয় নাই, ১ বছরও রাজনীতি করে নাই, তার জানাজায় এত লোক হবে কেউ ভাবতে পারে নাই। আমরা লাস্ট দেখছি, হয়তোবা আমার খেয়ালে যদি থাকে, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা অনেক লোক হয়েছে। এরপরে আমার রাজনৈতিক ব্যক্তিত্বের এত জানাজা হয় নাই। হয়তোবা মুফতি আমিনীর জানাজা হয়েছে। মুফতি আমিনীরা রাজনীতি করলো, তারা ইসলামী মাইন্ডেড ছিল। হাদির চলে যাওয়া আপনাদেরকে ব্যথা দেয় কিনা বা ভেঙে পড়ছেন কিনা আপনারা? হাদির চলে যাওয়া আমাকে ব্যথিত করে না। কেন করে না? আমি চোখের পানি ফেলি রাত্রের ৩টা বাজে উঠে তাহাজ্জুদের সময়, হাদির জন্য কান্নাকাটি করি। তখন হাদিকে আমি অন করি, হাদির যে আদর্শ, হাদির যে কথাবার্তা সব কিছু আমি অন করি, তাকে আমি লালন করি, তাকে নিয়ে আমি চলবো এবং তার কথাবার্তাগুলোকে আমি দেশের রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ, এটা আমার ওয়াদা। এবং হাদিকে যারা মারছে প্রকাশ্য দিবালোকে মারছে, আমি তোফায়েল আহমেদের ওয়াদা, যদি আমি বেঁচে থাকি, ওই ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ওদের তার ছিন্ন বিচ্ছিন্ন করে যদি ১০০ হাত মাটির নিচেও যদি থাকে, তারপর তাকে আমি উঠায় নিয়ে আইসা বাংলাদেশে আইনা হাদির চত্বরে, শাহবাগে হাদির চত্বরে তাকে আমি প্রকাশ্যে ফাঁসি দিব ইনশাআল্লাহ। এই দায়িত্ব তো রাষ্ট্রের। আমি তো বলছি, যদি আল্লাহ কখনো আমাকে কবুল করে, রাষ্ট্রের ক্ষমতা আমাকে নেয়, তাহলে আমি এই দায়িত্ব পালন করব। রাষ্ট্রের কাছে প্রত্যাশা যেটা ছিল এটা শেষ। রাষ্ট্র প্রত্যাশা পালন করতে পারে নাই। একজন বিপ্লবী হাদিকে রাষ্ট্র সেভ করতে পারে নাই, এটা রাষ্ট্রের ব্যর্থতা। আমি বলি, এটার জন্য যারা আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এই ২ উপদেষ্টা এই হাদির হত্যাকারীর মামলার আসামি হয়। আমার দৃষ্টিতে এই ২ জন অপরাধী, এবং হাদি হত্যার মামলার আসামি এই ২ জন হয়। হাদি তো বলেছিলেন যে আমি যদি কখনো গুলি খেয়ে মরে যাই, তাহলে যারা মারবে তাদেরকে ধরে এনে বিচার করেন। সরকার কি বিচার করতে পারবে না? আপনার কি মনে হয়? সরকার হইল ধ্বজভঙ্গ সরকার। চাইছিলাম বিপ্লবী সরকার, হয়ে গেছে ধ্বজভঙ্গ সরকার। ধ্বজভঙ্গ সরকারের কাছে আমাকে কোনো আশা প্রত্যাশা কিছু নেই। তারা যদি পারতো ১.৫ বছরে এই যে বাংলাদেশে এতগুলা তারা অপারেশন করছে, কই ফ্যাসিস্ট তো ঠিকই মাইর খেয়ে আইছে গোপালগঞ্জে গিয়া আমাকে ভাই ব্রাদার। কেন গোপালগঞ্জকে কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে? তাহলে কেন পারে নাই? কেন? কারণ তাদের ভিতরে ফ্যাসিস্টের প্রেতাত্মারা ঢুকে আছে, তাদের মগজে ফ্যাসিস্টের প্রেতাত্মারা ঢুকে আছে। সচিবালয় থেকে শুরু করে যে কোনো রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় ফ্যাসিস্টের লোকজন শিকড় গেড়ে আছে। তাদেরকে আপনি মূলোৎপাটন করেন নাই। পুলিশ প্রশাসন থেকে সমস্ত প্রশাসনে তাদের লোক, আপনি তাদেরকে কিছুই করেন নাই, ধ্বংস করেন নাই। বিপ্লবী সরকার হইলে কি হইতো? সর্বপ্রথম যারা অ্যাটাক করছে তাদেরকে
একদম মূল থেকে বিনষ্ট করে দিতে পারছে। পারে। এই দেশে শাহাদাত, এই দেশে